ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমি ডেইজি আক্তার, প্রভাষক সমাজবিজ্ঞান, হাজী তাহেরউদ্দিন ইসলামিয়া ডিগ্রি কলেজ। আজকে আমি তোমাদের পড়াবো এইচএসসি একাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান বিষয়ের সমাজবিজ্ঞান প্রথম পত্রের সমাজবিজ্ঞানের সংজ্ঞা, সমাজবিজ্ঞানের প্রকৃতি, সমাজবিজ্ঞানের পরিধি ও সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে। তোমরা দেখতে পারছো যে আমরা সমাজবিজ্ঞান এই পাঠের মাধ্যমে আমরা সমাজবিজ্ঞানের সংজ্ঞা বলতে পারবো, সমাজবিজ্ঞানের প্রকৃতি সম্পর্কে জ্ঞান লাভ করব, সমাজবিজ্ঞানের পরিধি সম্পর্কে ধারণা পাবো এবং সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা লিখতে পারবো। সাধারণত অগাস্ট কোত 1839 সালে একজন ফরাসি দার্শনিক, যিনি তার পজিটিভ ফিলোসফি গ্রন্থে এই সোসিওলজি শব্দটি প্রথম ব্যবহার করেন। সোসিওলজি শব্দটি সাধারণত ল্যাটিন শব্দ সোসিয়াস ও গ্রিক শব্দ লগাস থেকে এসেছে। সোসিয়াস শব্দের অর্থ হলো কোম্পানি, সঙ্গী বা সাথী, এবং লগাস শব্দের অর্থ হলো জ্ঞান বা বিজ্ঞান। সুতরাং সোসিওলজি শব্দের অর্থ দাঁড়ায় সমাজের জ্ঞান বা সমাজের বিজ্ঞান। মূলত যে বিজ্ঞানের সমাজ সম্পর্কে আলোচনা করা হয় কিংবা যে বিজ্ঞান সমাজের মানুষের রীতিনীতি, চালচলন, আচার আচরণ প্রভৃতি নিয়ে আলোচনা করে তাকেই আমরা সমাজবিজ্ঞান বলতে পারি। বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমাজবিজ্ঞানের সংজ্ঞা প্রদান করেছেন। এক্ষেত্রে প্রামাণ্য সংজ্ঞা হিসেবে আমরা বিভিন্ন সমাজবিজ্ঞানীর সংজ্ঞা আনতে পারি, যেটা তোমরা দেখতে পাচ্ছ। সমাজবিজ্ঞানের সংজ্ঞার প্রথমে অধ্যাপক গ্রাহাম সামনার বলছেন, সমাজবিজ্ঞান মূলত সমাজেরই বিজ্ঞান। এক্ষেত্রে সমাজবিজ্ঞানের আরেকজন সমাজবিজ্ঞানী হলেন এমিল ডুরখেইম, যিনি সমাজবিজ্ঞানকে বলছেন সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। মূলত সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠানের রীতিনীতি, প্রতিষ্ঠানের নিয়মাবলী প্রভৃতি বিষয় সম্পর্কে আমরা সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে জানতে পারি। আরেকজন সমাজবিজ্ঞানী রয়েছেন, যিনি সমাজবিজ্ঞানী রবার্ট এম ম্যাকাইভার। তিনি বলছেন সমাজবিজ্ঞানই মূলত একমাত্র বিজ্ঞান যা অন্যান্য বিজ্ঞান বিষয়ে অধ্যয়ন বা পাঠ করে। এক্ষেত্রে তিনি সমাজবিজ্ঞানের উপরে এমনভাবে গুরুত্ব দিয়েছেন, তিনি বলছেন যে সমাজবিজ্ঞানকে আমরা এমন একটি বিজ্ঞান যা অন্য কোনো বিষয় নিয়ে নয়, শুধু সমাজবিজ্ঞানকে নিয়েই আলোচনা বা পাঠ করে। তারপরে সমাজবিজ্ঞানী শেফার বলেন, সমাজবিজ্ঞান হলো সামাজিক আচরণ ও মানব গোষ্ঠীর প্রণালীবদ্ধ অধ্যয়ন, অর্থাৎ সমাজের বিভিন্ন আচার অনুষ্ঠান, রীতিনীতি, প্রথা প্রভৃতি বিষয় সম্পর্কে আমরা মূলত সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমেই জানতে পারি। মোট কথা সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক সম্পর্ক, আন্তঃক্রিয়া, প্রতিষ্ঠান, আচার আচরণ, সমাজের গঠন প্রণালী এবং বিভিন্ন পরিবর্তনশীল সমাজ কাঠামো সম্পর্কে বিজ্ঞানসম্মত একটি অধ্যয়ন। এরপরে আমরা জানবো সমাজবিজ্ঞানের প্রকৃতি। প্রতিটি বিজ্ঞানের একটি নিজস্ব ধরন বা প্রকৃতি থাকে, সমাজবিজ্ঞানেরও তেমনি একটি প্রকৃতি রয়েছে, যেটা সমাজ থেকে আমরা আলাদা করতে পারি না। সেটা হলো সমাজবিজ্ঞানের প্রকৃতির প্রথমে রয়েছে সমাজবিজ্ঞান সমাজের একটি প্রাকৃতিক বিজ্ঞান নয়, এটা একটা সামাজিক বিজ্ঞান। সমাজবিজ্ঞান কোনো প্রাকৃতিক বিজ্ঞান নয়, প্রাকৃতিক বিজ্ঞান প্রকৃতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, কিন্তু সমাজবিজ্ঞানকে আমরা একটা সামাজিক বিজ্ঞান হিসেবে এই দৃষ্টিকোণ থেকে আখ্যায়িত করতে পারি, যেহেতু সমাজবিজ্ঞান সমাজের মানুষকে নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে, সমাজে বসবাসরত মানুষের আচার আচরণ, রীতিনীতি, প্রথা, বিশেষ প্রভৃতি বিষয় নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাকেই আমরা সমাজবিজ্ঞান বলি। সুতরাং এক্ষেত্রে সমাজবিজ্ঞানকে একটি সামাজিক বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করা যায়, প্রাকৃতিক বিজ্ঞান হিসেবে নয়। দ্বিতীয়ত, সমাজবিজ্ঞান সমাজস্থ মানুষের পারস্পরিক সম্পর্কের বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ করে। সমাজবিজ্ঞান একটি বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞান। সমাজবিজ্ঞানের কোনো আবেগের স্থান নয় কিংবা কল্পনার স্থান নয়, এটা একটা বাস্তব ভিত্তিক বিজ্ঞান হিসেবে আমরা আখ্যায়িত করি। কারণ সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে আমরা পারস্পরিক মানুষের সম্পর্কের বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ করতে পারি। তারপরে আসি আমরা সমাজবিজ্ঞান তুলনামূলকভাবে একটি বিমূর্ত বিজ্ঞান, সুনির্দিষ্ট বস্তু বা ঘটনা নির্ভর বিজ্ঞান নয়। সমাজবিজ্ঞান কোনো নির্দিষ্ট বিষয়কে নিয়ে আলোচনা করে না, সমাজবিজ্ঞান সকল সামাজিক বিষয়াবলী নিয়ে আলোচনা করে। এক্ষেত্রে দেখা যায় যে সমাজবিজ্ঞান একটি বিমূর্ত বিজ্ঞান, সুনির্দিষ্ট বস্তু বা ঘটনা নির্ভর কোনো বিজ্ঞান হিসেবে আমরা সমাজবিজ্ঞানকে আখ্যায়িত করতে
পারি না। সমাজবিজ্ঞান সমাজের গঠন কাঠামো নিয়ে আলোচনা করে। সমাজ কিভাবে গঠিত হলো, সমাজ কিভাবে পরিবর্তিত হয়, সেই সব বিষয় নিয়ে, সমাজের স্ট্রাকচারটা কিভাবে হবে সেই বিষয় নিয়ে মূলত সমাজবিজ্ঞান আলোচনা করে। এরপরে আসি আমরা দেখি যে সমাজবিজ্ঞান সমাজকে সামগ্রিকভাবে আলোচনা করে। সমাজবিজ্ঞান সমাজকে সামগ্রিকভাবে আলোচনা করে। সমাজবিজ্ঞান সমাজের কোনো একটা ক্ষুদ্র বিষয়কে নিয়ে আলোচনা করে না। সমাজবিজ্ঞান অন্যান্য বিজ্ঞান যেভাবে সমাজের একটা দিক নিয়ে আলোচনা করে, সমাজবিজ্ঞান সেখানে সমাজের সামগ্রিক আলোচনা করে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, ইতিহাস যেমন ঐতিহাসিক বিষয় নিয়ে আলোচনা করে, ভূগোল ভৌগোলিক বিষয় নিয়ে আলোচনা করে, রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের বিষয়াবলীর নির্বাচন, সরকার, একতন্ত্র, গণতন্ত্র প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে। সমাজবিজ্ঞানকে আমরা ওভাবে আলোচনা না করে একটা সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করে, অর্থাৎ সমাজবিজ্ঞান এই সকল বিষয়গুলো নিয়ে একাই আলোচনা করে। এই জন্য সমাজবিজ্ঞানকে একটা সামগ্রিক বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করা যায়। পরবর্তী পাঠে আমরা দেখব যে সমাজবিজ্ঞান সমাজকে সামগ্রিকভাবে আলোচনা করে। ষষ্ঠত, সমাজবিজ্ঞান একটি তত্ত্বীয় বিজ্ঞান, ফলিত বা ব্যবহারিক বিজ্ঞান নয়। সমাজবিজ্ঞানকে একটি তত্ত্বীয় বিজ্ঞান বলা হয়, এটা কোনো ব্যবহারিক বিজ্ঞান নয়। তত্ত্বীয় বিষয়টা সাধারণত মানুষের জ্ঞান অর্জনের জন্য বেশি ব্যবহৃত হয়, তাই সমাজবিজ্ঞান একটা তত্ত্বীয় বিজ্ঞান, কিন্তু কোনো ফলিত বা ব্যবহারিক বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানকে আখ্যায়িত করা যায় না। সমাজবিজ্ঞান সমাজের স্থিতিশীল, গতিশীল এবং পরিবর্তনশীল বিষয় সম্পর্কে আলোচনা করে। সমাজবিজ্ঞান সমাজের স্থিতিশীল অবস্থা, সমাজ যে গতিশীল সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে এবং পরিবর্তনশীল সমাজ, আর সমাজ সর্বদাই পরিবর্তনশীল। আজকের সমাজ ব্যবস্থা আগামীর সমাজ ব্যবস্থার সাথে এক থাকবে না, অতীতের সমাজ ব্যবস্থার সাথে আমরা ভবিষ্যতের সমাজ ব্যবস্থার কোনো মিল খুঁজে পাই না। সেদিক দৃষ্টিপাত করলে আমরা বুঝতে পারি যে সমাজবিজ্ঞান সাধারণত পরিবর্তনশীল। আর পরিবর্তনশীল সমাজবিজ্ঞান নিয়ে মূলত সমাজবিজ্ঞানে আলোচনা করে থাকে, কারণ পরিবর্তনশীলতাই সমাজের গতি বা ধর্ম। সমাজবিজ্ঞান একটি বস্তু নিরপেক্ষ বিজ্ঞান, আদর্শ নির্দেশক বিজ্ঞান নয়। সমাজবিজ্ঞান একটি বস্তু নিরপেক্ষ বিজ্ঞান, কল্পিত কিংবা কোনো কাল্পনিক চিন্তার বিষয় নয়। সমাজবিজ্ঞানকে আমরা বাস্তবভিত্তিক নিরপেক্ষ একটি বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করতে পারি। সমাজবিজ্ঞান এক্ষেত্রে একটা বস্তু নিরপেক্ষ বিজ্ঞান এবং আদর্শ বিজ্ঞান হিসেবে আমরা সমাজবিজ্ঞানকে আখ্যায়িত করতে পারি। পরবর্তীতে আমরা আসি, দেখো এরপরে আমরা আসি সমাজবিজ্ঞানের পরিধি। সমাজবিজ্ঞানের পরিধি বলতে সাধারণত পরিধি বলতে গোটা সমাজের বিশ্লেষণকে আমরা বলতে পারি, কিন্তু আজকে আমরা এই পাঠে পড়াবো সমাজবিজ্ঞানের পরিধি। পরিধির মধ্যে আসে সাধারণত পরিধি বলতে গোটা সমাজের যাবতীয় বিষয়কে নিয়ে আলোচনা করা হয়। সমাজবিজ্ঞানে এমন কোনো বিষয় নাই যে বিষয়গুলো নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে না। সমাজের এমন কোনো বিষয় নাই, এমন কোনো ঘটনা নাই, এমন কোনো প্রতিষ্ঠান নেই যেটা নিয়ে সাধারণত সমাজবিজ্ঞান আলোচনা করে না। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে সমাজবিজ্ঞান সাধারণত একটা পরিধির আওতাভুক্ত। আর এই পরিধির আওতাভুক্ত মধ্যে আমরা প্রথমেই পাই সামাজিক প্রতিষ্ঠান। সামাজিক প্রতিষ্ঠান কি? সমাজ কর্তৃক নিয়ন্ত্রিত এবং সমাজের মানুষ কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠানকে আমরা সাধারণত সামাজিক প্রতিষ্ঠান বলতে পারি। সামাজিক প্রতিষ্ঠান হলো সমাজ কর্তৃক নিয়ন্ত্রিত, সমাজের মানুষ কর্তৃক পরিচালিত। এই প্রতিষ্ঠানকে সমাজবিজ্ঞানকে আমরা একটা প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করতে পারি, কারণ সমাজবিজ্ঞান সমাজে বসবাসরত মানুষকে নিয়ে আলোচনা করে, সমাজের মানুষের আচার আচরণ, রীতিনীতি, প্রথা, বিশ্বাস প্রভৃতি বিষয় সম্পর্কে আলোচনা করে। এজন্য সমাজবিজ্ঞানকে আমরা একটা সামাজিক বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করতে পারি। এই জন্য সমাজবিজ্ঞানকে আমরা সামাজিক প্রতিষ্ঠানের মূল বিষয়বস্তু হিসেবে চিহ্নিত করা। এরপরে আসি আমরা সামাজিক পরিবর্তন। সমাজ পরিবর্তনশীল, আর পরিবর্তনশীল সমাজ কাঠামোকে জানার জন্য কিংবা বোঝার জন্য দেখা যায় যে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। অতীতের সমাজ ব্যবস্থা কেমন ছিল, বর্তমানে সমাজ ব্যবস্থা কেমন আছে, ভবিষ্যতে কেমন হবে, সেই বিষয়গুলো আমরা সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে আমরা বুঝতে পারি কিংবা জানতে পারি। এগুলো সমাজবিজ্ঞান পাঠের আওতাভুক্ত কিংবা অন্তর্ভুক্ত বিষয়। এই জন্য সামাজিক পরিবর্তন ও সমাজবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বিষয়। সামাজিক কর্মকাণ্ড, সমাজে বসবাসকারী মানুষের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড সমাজবিজ্ঞানের একটি আওতাভুক্ত বিষয়। সমাজে বসবাসকারী মানুষের সামাজিক চিন্তা চেতনা, ন্যায় নীতি, আচার অনুষ্ঠান
প্রভৃতি যে ঘটনাবলীগুলো রয়েছে, মানুষের নিত্য নৈমিত্তিক যে বিষয়গুলো রয়েছে, সেগুলো সমাজবিজ্ঞানের আওতাভুক্ত বিষয়। এরপর আসে সামাজিক নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ বলতে কোনো কিছু মানুষের বশে থাকাকে সাধারণত বোঝানো হয়। সমাজবিজ্ঞানীরা বিভিন্ন সামাজিক নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সংজ্ঞা প্রেরণ করেছেন। সামাজিক নিয়ন্ত্রণ বলতে আমরা সাধারণত বুঝি সমাজের মানুষের কার্যকলাপের নিয়ন্ত্রণ করা, যেগুলো আমরা একটা সমাজকে সুষ্ঠু সুশৃঙ্খল রাখার জন্য আমরা সাধারণত এই সামাজিক নিয়ন্ত্রণ প্রত্যয়টি ব্যবহার করি। সামাজিক নিয়ন্ত্রণ হলো সমাজের মানুষের যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোকে সামাজিক একটি সুষ্ঠু সামাজিক ব্যবস্থা গড়ে তোলার জন্য সামাজিক নিয়ন্ত্রণ অপরিহার্য। এরপরে আসি আমরা সামাজিক ধারণা। সমাজ সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদেরকে সমাজের বিভিন্ন ঘটনাবলী সম্পর্কে বিশ্লেষণ করা দরকার। আর সামাজিক এই বিশ্লেষণগুলো সাধারণত আমরা সামাজিক ধারণার মাধ্যমে পেতে পারি। সামাজিক ধারণা সম্পর্কে জ্ঞান না থাকলে একটা সমাজকে সুষ্ঠুভাবে বোঝা কিংবা সমাজে বসবাসকারী মানুষের সম্পর্কে দায়িত্ব কর্তব্য পালন করা কষ্টকর হয়ে যায়। এই ক্ষেত্রে সমাজ সম্পর্কে ধারণা থাকা সমাজবিজ্ঞানের পরিধির আওতাভুক্ত। এবং হচ্ছে সামাজিক আদর্শ। সমাজে বসবাসকারী মানুষের মধ্যে কিছু আদর্শ রীতিনীতি রয়েছে, যেগুলো একটা সমাজকে সুষ্ঠু ও সুন্দরভাবে গড়ে তোলে। আর এই সমাজকে সুষ্ঠু ও সুন্দরভাবে গড়ে তোলার জন্য সাধারণত আমরা সমাজবিজ্ঞান পাঠ করে থাকি, কিংবা এগুলো সমাজবিজ্ঞানের পাঠের আওতাভুক্ত বিষয়। সমাজের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা। প্রতিটি সমাজেই তাদের সামাজিক বিষয় নিয়ে আলোচনা করা, প্রতিটি সমাজবিজ্ঞানী সমাজের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। দেখা গেছে যে সমাজের সাধারণত টুকিটাকি বিষয় কিংবা একটা বিষয় নিয়ে আলোচনা করা সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয় নয়। সমাজের সার্বিক বিষয়ের আলোচনায় সমাজবিজ্ঞানের আওতাভুক্ত বিষয়। এক্ষেত্রে সমাজের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা সমাজবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত। এরপর আসি সামাজিক সমস্যা। সামাজিক সমস্যা প্রতিটি সমাজেই বিদ্যমান, এমন কোনো সমাজ নেই যেখানে সমস্যা বিদ্যমান নয়। আমরা সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করব। সামাজিক সমস্যা হচ্ছে সমাজের বিভিন্ন মানুষের ভালো থাকার, ভালো চিন্তা চেতনার পরিপন্থী কোনো কাজ, যেগুলো সমাজকে কার্যক্রমকে ব্যাহত করে। আর এই সামাজিক কার্যক্রমকে ব্যাহত করার ক্ষেত্রে দেখা যায় যে সামাজিক সমস্যা সম্পর্কে আমাদের ধারণা বা জ্ঞান লাভ করা দরকার। আর এগুলো আমরা সমাজবিজ্ঞানের পরিধি বা বিষয়বস্তুর অন্তর্ভুক্ত হিসেবে দেখতে পাই। এরপর আসি আমরা সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে। এরিস্টটল একটি কথা বলছিলেন যে কোনো মানুষই একা থাকতে পারে না, মানুষ স্বভাবতই সামাজিক জীব। মানুষ স্বভাবতই সামাজিক জীব। আর সামাজিক মানুষকে পেতে হলে সাধারণত সামাজিক মানুষকে পেতে হলে অবশ্যই মানুষকে সামাজিক জ্ঞান থাকা দরকার। আর সমাজের জ্ঞানের জন্য মানুষকে অবশ্যই সমাজবিজ্ঞান পাঠ করা দরকার। সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে আমরা সমাজের মানুষের খুঁটিনাটি বিভিন্ন চিন্তা চেতনা প্রভৃতি বিষয়ে জ্ঞান লাভ করতে পারি। এক্ষেত্রে আমরা সমাজবিজ্ঞান পাঠের ক্ষেত্রে আমরা সমাজবিজ্ঞানে সমাজ সম্পর্কে জানা, সেই বিষয়টা প্রথমে আলোচনা করব। সমাজ সম্পর্কে কিভাবে জানা যায়। সমাজে বসবাস করতে হলে সমাজের মানুষের কিংবা সমাজকে জানতে হবে। সমাজকে জানা ব্যতীত, সামাজিক জ্ঞান ব্যতীত সমাজে বসবাস করে মানুষের প্রতি সঠিক দায়িত্ব কর্তব্য পালন করার ক্ষেত্রে সমাজবিজ্ঞানের জ্ঞান আমাদেরকে সাহায্য করে। এক্ষেত্রে আমরা সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে সমাজবিজ্ঞানের জ্ঞান আহরণ করতে পারি। আর এক্ষেত্রে সমাজবিজ্ঞান পাঠ আমাদের অত্যন্ত প্রয়োজন। এবার সমাজের মানুষ সম্পর্কে জানা। সমাজকে জানতে হলে অবশ্যই সমাজের মানুষ সম্পর্কে জানতে হবে। সমাজের মানুষ সম্পর্কে জানতে হলে তাহলে দেখা যাবে যে আমরা সমাজের মানুষকে কিভাবে সমাজের মানুষকে পরিচালিত করা হয় সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে পারি। তাছাড়া সমাজের শ্রেণী কাঠামো সম্পর্কে জানা। এক্ষেত্রে আমরা সমাজের শ্রেণীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, এই শ্রেণী পেশার মানুষ সম্পর্কে জ্ঞান লাভ করার ক্ষেত্রে আমরা সমাজবিজ্ঞান পাঠ করতে পারি। সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণী কিংবা কাঠামো সম্পর্কে অধিক জ্ঞান লাভ করা প্রয়োজন। সমাজের গতি প্রকৃতি সম্পর্কে জানা। সমাজ মূলত গতিশীল, আর এই গতিশীল সমাজ ব্যবস্থা প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে। আর এই প্রতিনিয়ত পরিবর্তন হওয়া সমাজ কিংবা তার সমাজের গতি সম্পর্কে জানার জন্য আমাদের অবশ্যই সমাজবিজ্ঞানের জ্ঞান আহরণ করা আবশ্যক। আর এটা আমরা জানতে পারি সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে। সামাজিক পরিবর্তন সম্বন্ধে জানা। সমাজ পরিবর্তনশীল,
পরিবর্তনশীল সমাজের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য কিংবা সামাজিক বিভিন্ন নিয়মকানুন ও পরিবর্তনশীল সমাজের বৈশিষ্ট্য সম্পর্কে জানার জন্য আমাদেরকে অবশ্যই সমাজবিজ্ঞানের পাঠের প্রয়োজন রয়েছে। আর এক্ষেত্রে আমরা সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে এই জ্ঞান অর্জন করতে পারি। এরপর দেখা আসে বিভিন্ন দেশের সমাজ সম্পর্কে জানা। সমাজবিজ্ঞান শুধু বাংলাদেশের মানুষের সমাজ সম্পর্কে জানলেই চলবে না, বা কিংবা সমাজবিজ্ঞান সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে না। সমাজবিজ্ঞান বিভিন্ন দেশের মানুষ সম্পর্কে জানতে সাহায্য করে। এক্ষেত্রে বিভিন্ন দেশের মানুষের চিন্তা চেতনা, আচার আচরণ, রীতিনীতি, সেই সব বিষয় সম্পর্কে জানার জন্য আমাদের সমাজবিজ্ঞান পাঠ করা প্রয়োজন। তারপর সমাজবিজ্ঞান সবসময় সমাজের মানুষের প্রকৃতি সম্পর্কে জানতে সাহায্য করে। এরপর রয়েছে দেখো সামাজিক উন্নতি বিধানে। সামাজিক উন্নতি বিধানে সমাজবিজ্ঞান পাঠ করা দরকার। সামাজিক উন্নয়ন সাধারণত সমাজের মানুষের রীতিনীতি, আচার আচরণ এগুলো সম্পর্কে সাধারণত পাঠ করে থাকে। আর মানুষের উন্নতি বিধান করতে হলে একটা মানুষের নৈতিক ও আচরণগত পার্থক্য কিংবা বৈষম্য দেখা দিলে সমাজটা বিশৃঙ্খলায় পরিপূর্ণ হতে পারে। এক্ষেত্রে আমরা সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে সমাজের উন্নতি বিধানের চেষ্টা করতে পারি। তারপর যে জেন্ডার উন্নয়নের, সাধারণত জেন্ডার উন্নয়নের ক্ষেত্রে দেখা যায় যে সমাজবিজ্ঞান সমাজের মানুষের বিভিন্ন নারী পুরুষের ভেদাভেদটাকে সাধারণত উন্নত করার ক্ষেত্রে কিংবা নারীদেরকে সমমর্যাদার অধিকারী করার ক্ষেত্রে, তাদের কার্যক্রমে সমমর্যাদা পাওয়ার ক্ষেত্রে জেন্ডার উন্নয়ন সমাজবিজ্ঞানের পাঠের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এইটার সময় আমরা জানতে পারি সাধারণত সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে। এছাড়া রয়েছে সামাজিক কার্যক্রম পরিচালনা। সামাজিক কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রেও আমরা সমাজবিজ্ঞান পাঠ করা দরকার। সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে সমাজের বিভিন্ন বিষয় রয়েছে, যে বিষয়ের যদি আমরা সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে জানতে পারি এবং বুঝতে পারি। এরপরে সাধারণত আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু হলো সমাজবিজ্ঞান সংজ্ঞা, প্রকৃতি আমরা জানতে পেরেছি। তারপরে সাধারণত সমাজবিজ্ঞানের প্রকৃতি সম্বন্ধে আলোচনা করলাম, সমাজের পরিধি সম্বন্ধে আলোচনা করলাম, এছাড়াও সমাজের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা আলোচনা করেছি। এ থেকে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে সমাজ কিভাবে আসলো, কিংবা সমাজের প্রকৃতি কতটুকু, কিংবা সমাজের ধরনটা কিরকম, এবং সমাজের পরিধি বা আওতা কতটুকু বিষয়ের মধ্যে গোটা সমাজের আলোচনায় এক্ষেত্রে সমাজবিজ্ঞানের আওতাভুক্ত বিষয় হিসেবে আমরা বুঝতে পেরেছি। তারপর সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে আমরা কি কি লাভ করতে পারি সেই বিষয় সম্বন্ধে আমরা জ্ঞান লাভ করেছি। আজকে তোমাদের যে বিষয়ে আমি আলোচনা করলাম সেই বিষয়টি হলো সমাজবিজ্ঞানের সংজ্ঞা, সমাজবিজ্ঞানের প্রকৃতি, সমাজবিজ্ঞানের পরিধি ও সমাজবিজ্ঞানের পাঠের প্রয়োজনীয়তা। এর মধ্যে থেকে তোমাদের বাড়ির কাজ হিসাবে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা নিজের ভাষায় লিখে আনবে। আমি আগামী ক্লাসে এগুলো দেখব। আজকের মতো তাহলে ক্লাস শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো।